তোমরা জানো যে নেপোলিয়ন মিত্রশক্তির কাছে পরাজিত হওয়ার পর ফন্টেনব্লুর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন এবং এই সন্ধির একটা শর্ত অনুসারে নেপোলিয়নকে ভূমধ্যসাগরে এলবা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়, অর্থাৎ নির্বাসনে যেতে বাধ্য করা হয়। নিয়তির এক নির্মম পরিহাস। যে ব্যক্তি এতদিন ইউরোপের সর্বময় কর্তা হিসেবে ইউরোপকে নিয়ন্ত্রণ করছিলেন, আজ তাকেই ইউরোপ থেকে অর্থাৎ ইউরোপের মূল ভূখণ্ড থেকে নির্বাসনে যেতে হচ্ছে এলবা দ্বীপে। আমরা আজকে দেখে নেব যে এই এলবা দ্বীপে তিনি কি করছিলেন বা এলবা দ্বীপে বসবাসকালে তার পরিকল্পনাটি ঠিক কি ছিল। নেপোলিয়ন তার জীবনের এক ঘোর সংকট সময়েও তিনি কিন্তু ফ্রান্সের সিংহাসনের স্বপ্ন থেকে অর্থাৎ স্বপ্ন দেখতে কিন্তু ভুলেননি। এই কারণেই যখনই তিনি সুযোগ পেয়েছেন ঠিক সেই সুযোগের সদ্ব্যবহার করে আবার ফ্রান্সে ফিরে এসেছেন। এখন আমরা দেখিনি ঠিক কিভাবে তিনি এলবা দ্বীপে এই নির্বাসনে থাকাকালীন তার পরিকল্পনা করেন এবং ইউরোপের পরিস্থিতির সুযোগ নিয়ে আবার ফ্রান্সে ফিরে এসে ফ্রান্সে তার দ্বিতীয় পর্যায়ে রাজত্বকালটি শুরু করেন। প্রথমেই দেখো আমরা লিখেছি যে পরাজিত নেপোলিয়ন 1814 খ্রিস্টাব্দে মিত্রশক্তির সঙ্গে ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন এবং সন্ধির শর্ত অনুসারে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন। এরপর কি হয় না, নেপোলিয়ন মুক্ত ইউরোপ একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে মিত্রশক্তির কাছে। স্বাভাবিকভাবেই মিত্রশক্তির মধ্যে আগের যে একটা দৃঢ়তা বা আগের যে একটা বন্ধন, সেই বন্ধনটা আস্তে আস্তে আলগা হচ্ছে এবং তারা এই বন্ধন আলগা হতে হতে এবার তারা নিজেদের স্বার্থ সম্পর্কে বেশ ভাবনা চিন্তা শুরু করেছে। স্বাভাবিকভাবে এই স্বার্থগুলি দেখতে গিয়ে তাদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে এবং এই ফাটল থেকে ধীরে ধীরে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব বা কলহ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই নেপোলিয়নের কাছে এটা একটা সুযোগ বলতে পারো। ঠিক এই সময়ে আবার যদি ফ্রান্সের ইতিহাসটা আলোচনা করি তাহলে সেখানেও দেখতে হবে যে ফ্রান্সের অবস্থাও কিন্তু সেই সময়ে নেপোলিয়নের অনুকূলই ছিল। অর্থাৎ নেপোলিয়নের পতনের পর প্যারিসের সন্ধি অনুসারে ফ্রান্সের সিংহাসনে বর্বুর রাজবংশের বংশধর অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হয় এবং অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসার পর থেকেই ফ্রান্সে আবার সেই পুরাতন তন্ত্র প্রতিষ্ঠা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। যারা বিপ্লবকালীন ফ্রান্স ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছিলেন তারা আবার ফিরে আসতে শুরু করে। স্বাভাবিকভাবে ফ্রান্সের ভেতরে যে সমস্ত জনগণ ছিলেন অর্থাৎ ফ্রান্সের অধিবাসীরা, তারা কিন্তু এই অষ্টাদশ লুইয়ের শাসনকালকে মোটেই ভালো চোখে দেখেনি বা তার শাসনকালকে ঠিক মেনে নিতে পারছিল না। এই কারণেই ফ্রান্সের ভেতরেও একটা দ্বন্দ্ব বা ফ্রান্সের ভেতরেও জনগণের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং অষ্টাদশ লুইয়ের শাসনকাল জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হয়। এর ফলে কি হয় না, এর ফলে নেপোলিয়নের কাছে আবার সেই সুযোগটা আরেকটু বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে নেপোলিয়ন এই সময়ে এলবা দ্বীপে থাকাকালীন তিনি তার পরিকল্পনাটি ধীরে ধীরে শুরু করেন ফ্রান্সে প্রত্যাবর্তনের জন্য। নেপোলিয়ন ফ্রান্সের এই যে অস্থির পরিস্থিতি এবং ইউরোপের এই যে অন্তর্দ্বন্দ্ব মিত্রশক্তির মধ্যে, ঠিক তার সুযোগ নিয়ে কি করছেন না, ফ্রান্সে প্রত্যাবর্তন করছেন। এখানে প্রত্যাবর্তন বলতে নেপোলিয়নের প্রত্যাবর্তন আর কি, যাই হোক সেটা লেখা হয়নি। অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দে 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সের কানে শহরে নেপোলিয়ন উপস্থিত হলেন এবং সেখান থেকে প্যারিস অভিমুখে যাত্রা করলে ফ্রান্সের যে কৃষক এবং সাধারণ জনগণ, তোমাদের আগেই বলছিলাম যে তারা কিন্তু অষ্টাদশ লুইয়ের শাসনে মোটেই সন্তুষ্ট ছিল না এবং উল্টে তারা কি ছিল না, তারা নেপোলিয়নের প্রতি অনেকটাই শ্রদ্ধাশীল ছিল। শুধু তারাই না, ফ্রান্সের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর একটা অংশ কিন্তু তখনও পর্যন্ত নেপোলিয়নকে সমর্থন করতো বা নেপোলিয়ন আবার ফিরে এলে তাকে সমর্থন করবে, এরকম একটা প্রত্যাশা তাদের মনের মধ্যে বা তাদের মনের মধ্যেও ছিল, আমরা বলতে পারি। তো সেটাই হচ্ছে, দেখো যে যখন সেখান থেকে প্যারিস অভিমুখে যাত্রা করলে কৃষক এবং সাধারণ মানুষ তাকে অকণ্ঠ সমর্থন জানায় এবং তার বিরুদ্ধে পাঠানো সেনাদল তারই সঙ্গে যোগ দেয়। অর্থাৎ অষ্টাদশ লুই নেপোলিয়নের বিরুদ্ধে, নেপোলিয়নের প্রত্যাবর্তনের খবর পেয়ে নেপোলিয়নকে প্রতিহত করার জন্য সৈন্যদল পাঠান এবং সৈন্যদল
তাকে প্রতিহত করার পরিবর্তে কি করে না নেপোলিয়নের সঙ্গে আবার যোগদান করে, সেটা আমরা এখানে লিখেছি। এবং এরপর লিও নগরীতে প্রবেশ করে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ তারিখে। অর্থাৎ নেপোলিয়ন আবার ফ্রান্সের সিংহাসনে বসলেন, অর্থাৎ নিজেকে সম্রাট বলে ঘোষণা করলেন। এবং এখন থেকেই ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের দ্বিতীয় পর্যায়ের শাসনকালটি শুরু হয়ে গেল। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে নেপোলিয়ন ফ্রান্সে ফিরে আসেন এবং ফ্রান্সে ফিরে আসার পরে তিনি তার প্রথম পর্যায়ে শাসনকালে যে সমস্ত ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে কিছু সংস্কার প্রবর্তনের চেষ্টা করেন। এবং যে সমস্ত জনগণ তার বিরাগ ভাজন ছিলেন তাদেরও মন পেতে অর্থাৎ সমর্থন পাওয়ার জন্য তিনি বেশ কিছু সংস্কার সাধন করেন, সেটাই আমরা এখানে উল্লেখ করেছি। দেশে ফিরে নেপোলিয়ন নিজেকে উদারনৈতিক সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য অ্যাক্ট অফ অ্যাডিশনাল অর্থাৎ এই অ্যাক্ট অফ অ্যাডিশনাল নামক একটা সংস্কার চালু করেন। এবং এই সংস্কারের মাধ্যমে তিনি ফ্রান্সে নিজেকে উদারনৈতিক সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ যে সমস্ত স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে ফ্রান্সের জনগণ এবং ইউরোপের জনগণ তার প্রতি বিরুদ্ধাচরণ করছিল, সেই সমস্ত ত্রুটিগুলিকে দূর করে একটা নতুন সংস্কার প্রবর্তনের মাধ্যমে নিজেকে ফ্রান্সের একটা জনপ্রিয় সম্রাটে পরিণত করার একটা চেষ্টা তিনি এই সময়ে করছিলেন এবং করেও ছিলেন। এবং এরপরে কি হচ্ছে, এরপরে দেখো যে আমরা পয়েন্ট করেছি পতনটা, অর্থাৎ মিত্রশক্তি নেপোলিয়নকে আইন বহির্ভূত ব্যক্তি বলে ঘোষণা করছে। অর্থাৎ এরপরে মিত্রশক্তির কানে খবর যায় যে নেপোলিয়ন আবার এলবা দ্বীপ থেকে কি করছেন না দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসে নিজেকে সম্রাট বলে ঘোষণা করছেন। মিত্রশক্তির এই কথা শুনে বা এই খবর শুনে তো একেবারে ঘুম ভেঙে যায়, অর্থাৎ তারা আবার সজাগ হয়ে ওঠে এবং ফ্রান্সকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। এবং তারা ঘোষণা করে যে নেপোলিয়ন হচ্ছে আইন বহির্ভূত ব্যক্তি, অর্থাৎ তাকে আইনত তিনি দেশে ফিরতে পারেন না। এই কথাটাই তারা আবার এই ইউরোপে প্রচার করলেন এবং এর ফলে নেপোলিয়নকে আইন বিরুদ্ধ ব্যক্তি বলে ঘোষণা করে তাকে ফ্রান্স থেকে আবার বহিষ্কারের জন্য বা তাকে ফ্রান্স থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বা বিতাড়িত করার জন্য প্রচেষ্টা শুরু করে এবং চারিদিক থেকে মিত্র সেনা ফ্রান্সকে ঘিরে ফেলে। এই অবস্থায় নেপোলিয়নের সঙ্গে মিত্রশক্তির আবার যুদ্ধ শুরু হয় এবং বেশ কয়েকটা যুদ্ধ প্রাথমিক পর্যায়ে ঘটে। 1815 খ্রিস্টাব্দে সেই যুদ্ধগুলো ঘটছে। দেখো, এই লিনজিয়া এবং কোয়ার্টার ব্রাশের যুদ্ধে নেপোলিয়ন প্রাথমিক পর্যায়ে মিত্রশক্তিকে পরাজিত করেন এবং তিনি জয়লাভ করেন। তবে তার এই জয়লাভ দীর্ঘস্থায়ী হয়নি, ক্ষণস্থায়ী এই জয়লাভ ছিল। এবং তার পরবর্তীকালেই ওয়াটারলুর যুদ্ধে তিনি মিত্রশক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। এবং এই মিত্রশক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পর মিত্রশক্তি নেপোলিয়নকে কি করে না ফ্রান্স থেকে বহিষ্কার করে এবং নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করে আবারও সেন্ট হেলেনা বলে একটা দ্বীপ ছিল সেই দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন এবং পরবর্তীকালে এই সেন্ট হেলেনা দ্বীপে তার মৃত্যু ঘটে। নেপোলিয়নের এই যে দ্বিতীয় পর্যায়ের শাসনকাল, অর্থাৎ তিনি ফিরে আসছেন কততে না 1815 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি দেশে ফিরে আসছেন এবং মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত তিনি ফ্রান্সে রাজত্ব করেছিলেন। এই সময়কালটি ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের রাজত্বকাল নামে পরিচিত। তাহলে আমরা দেখে নিলাম যে নেপোলিয়নের এই যে 100 দিবসের রাজত্বকাল, সেই 100 দিবসের রাজত্বকালে তিনি ঠিক কিভাবে রাজত্ব করেছিলেন।